আর বাংলাদেশের যতগুলো আসলে রাজনৈতিক দল আছে তারা সবচেয়ে বেশি ইউজ করে আসলে ছাত্রদের, শেষ পর্যন্ত মারা খায় আসলে আমজনতা। সুস্থ বিনোদন বাংলাদেশে আসলে মনে হচ্ছে পসিবল না। মন ভালো করার দায়িত্ব আসলে কাউকে দেওয়া যাবে না, ঝামেলা আছে। ক্রিয়েটিভ লোকেরা মন খারাপ হলে তাদের আসলে সোর্স দরকার হয় না। তো এই যে চিন্তা বা মানুষের মস্তিষ্ক নিয়ে অন কাইন্ড অফ খেলা, সেটা স্ট্যান্ড আপ কমেডি। এখন আর টেলিভিশন কেন্দ্রিক মানুষ স্ট্যান্ড আপ কমেডি দেখে না, যারা আসলে পছন্দ করে তারা আসলে অফলাইনে দেখে বা হাউসগুলোতে আসলে চলে যায়। কমেডিয়ানদের সবচেয়ে বড় গুণ যেটা হচ্ছে তাদের হচ্ছে সেন্স অফ হিউমার। তারা আসলে অন স্পট বা অন ইনস্ট্যান্ট আসলে যে কোনো কমেডি তারা ক্রিয়েট করতে পারে। এরপর স্ট্যান্ড আপ কমেডি জার্নি নিয়ে আমি বইও লেখালেখি করেছি। 2022 সালে আমার একটা বই ছিল মিরাক্কেল এক্সপ্রেস। বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডির কোনো ফিউচার নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিদি চলে আসলাম আমার শো সিক্রেট টক উইথ রিদির আরেকটা হলো এপিসোড নিয়ে। আমার সাথে আজকে অনেক ইন্টারেস্টিং একজন মানুষ আড্ডা দিতে চলে এসেছে আমি স্টুডিওতে। আপনারা সবাই ভাইয়াকে চিনেন, আফনান রশিদ। মিরাক্কেলে আপনারা অনেকেই দেখেছেন ভাইয়াকে। সো কি অবস্থা ভাই, এখন কেমন চলছে দিনকাল? আমি তো ভীষণ ভালো আছি রিদি আপু, অনেকদিন পর দেখা। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি স্ট্যান্ড আপ কমেডি করতেছেন নাকি জাস্ট অফ? দীর্ঘদিন স্ট্যান্ড আপ কমেডি করেছি, প্রায় 14 সাল থেকে 24 সাল অবধি বলা চলে। এখন যেরকম যে স্টেজ প্রোগ্রামগুলো হয়, 14 সালেও কি এরকম স্ট্যান্ড আপ কমেডি এরকম ফেমাস ছিল? 14 সালে হ্যাঁ ফেমাস ছিল। আমি যদি বলি স্ট্যান্ড আপ কমেডির স্বর্ণকাল ছিল বা রিয়েলিটি শোগুলোতে যারা স্ট্যান্ড আপ কমেডি করতো তাদের স্বর্ণকাল ছিল হচ্ছে 2010 থেকে 2020 করোনার আগ অবধি। মানে এরকম অডিয়েন্স হতো। এখন যেরকম আমরা দেখি যে এনআরবিসি কি কি জানি আছে, এনসিসি আছে, কমেডি হাউস আছে, হ্যাঁ এখনো হয়। একটা শ্রেণী পেশার মানুষজন যারা এখনো আসলে স্ট্যান্ড আপ কমেডি ভীষণ পছন্দ করে, তারা টেলিভিশনে দেখার চেয়ে কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখার চেয়ে তারা আসলে সরাসরি স্ট্যান্ড আপ কমেডিটা ভীষণ এনজয় করে। কারণ অন কাইন্ড অফ এটা একটা মেডিটেশন। মানুষ যখন এটা এনজয় করে তখন তার ব্রেনও মানে অন কাইন্ড অফ ডোপামিন কাজ করে। সো যারা আসলে স্ট্যান্ড আপ কমেডিটা পছন্দ করে তারা এখনও আসলে ওই ক্লাবগুলো বা হাউসগুলোতে আসলে বিচরণ করে। সো এখনও আছে জনপ্রিয়, তবে এখন আর টেলিভিশন কেন্দ্রিক মানুষ স্ট্যান্ড আপ কমেডি দেখে না। যারা আসলে পছন্দ করে তারা আসলে অফলাইনে দেখে বা হাউসগুলোতে আসলে চলে যায়। তো এগুলা কি স্ক্রিপ্টেড থাকে? মানে আপনি কিভাবে, মানে আমরা তো স্টেজে যখন আসি তখন বুঝি, বাট এগুলো কি মানে ওখানেই মানে ন্যাচারালি চলে আসে নাকি আগে থেকে প্ল্যান করে আসে? আচ্ছা, প্রথমত আসলে স্ট্যান্ড আপ কমেডি স্ক্রিপ্টেড বা কন্টেন্ট নিয়ে একটু স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ঘাটাঘাটি করতে হয়, স্ক্রিপ্ট নিয়ে ঘাটাঘাটি করতে হয়। তবে স্ট্যান্ড আপ কমেডির সব কমেডিয়ানদের সবচেয়ে বড় গুণ যেটা হচ্ছে তাদের হচ্ছে সেন্স অফ হিউমার। তারা আসলে অন স্পট বা অন ইনস্ট্যান্ট আসলে যে কোনো কমেডি তারা ক্রিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো স্ক্রিপ্টেড, কিন্তু তবে আসলে পুরোটাই আসলে তার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে বা অন স্পটও হতে পারে, এরকম কিছু। তবে আমি যদি বলি রিয়েলিটি শোগুলোর ক্ষেত্রে, আমি যখন হাসতে ছিলাম এনটিভিতে বা জি বাংলার মিরাক্কেলে ছিলাম, তখন সেই এপিসোডগুলোর পূর্বে আসলে স্ক্রিপ্ট তৈরি করে রাখতে হতো। কারণ যেহেতু এটা টেলিভিশন, যেহেতু একটা শুটিং একটা ডিউরেশন আছে, টাইম আছে এবং একটা কম্পিটিশন, সেক্ষেত্রে আসলে স্ক্রিপ্ট আগে থেকে তৈরি করা হতো। তবে সেই স্ক্রিপ্টগুলো অবশ্যই পার্টিসিপেটরাই বানাতো আর কি। মানে এটা কি মানুষের লাইফ থেকে মানে এই এক্সপেরিয়েন্স থেকে নিতেন নাকি মানে মনে হতো এরকম হতে পারে জাস্ট লিখে ফেলি? মানে কমেডিতে আসলে মানে পাঞ্চগুলা কিভাবে আপনারা এটা আমরা আসলে আশেপাশে যে মজার ঘটনাগুলো সেখান থেকে আসলে কালেক্ট করতাম। সব এইখান থেকে আসলে আমরা আমরা যারা স্ট্যান্ড আপ কমেডি সবসময় চেষ্টা করতাম আসলে মজার কি আছে, যেই বিষয়গুলো মানুষের সাথে ঘটে সেই ঘটনাগুলো কি আসলে আমরা চেষ্টা করতাম যাতে এমন কিছু শেষে একটা লাইন থাকবে, যেটাকে একটু আগে আপনি বললেন পাঞ্চ লাইন, যে লাইনটা দ্বারা মানুষ আছে এইটা হওয়ার কথা ছিল, এইটা হয়েছে, মানুষ শেষে ফেলেছে, এরকম কিছু। তো এই যে চিন্তা বা মানুষের মস্তিষ্ক নিয়ে অন কাইন্ড অফ খেলা, সেটা স্ট্যান্ড আপ কমেডি। তো আমরা যেটাকে আসলে সাধারণত চিন্তা করি যে স্ট্যান্ড আপ কমেডি এক আর কমেডি এক, এটা দুটোটাই কিন্তু আলাদা। আমরা টেলিভিশনের নাটক দেখি কিংবা টেলিভিশনের সিনেমা দেখি, সেখানে যে ধরনের কমেডি হয় সেটা কিন্তু স্ট্যান্ড আপ কমেডি না। না, আর স্ট্যান্ড আপ কমেডি টোটালি আসলে একজন পারফর্মার থাকবে যিনি তার মতো করে কোনো একটা টপিককে কেন্দ্র করে বা অন স্পট অডিয়েন্সের সাথে আসলে খুব মজা করবে, গল্প করবে, আড্ডা দিবে। তো এইটা আসলে মূলত স্ট্যান্ড আপ কমেডি, ইনস্ট্যান্ট কোনো সেন্স অফ হিউমার নিয়ে কাজ করা। আচ্ছা, সো ভাইয়া আপনি মিরাক্কেলে ছিলেন, সো কত পর্যন্ত ছিলেন? ও আমি সিজন 10-এ ছিলাম মিরাক্কেলে, সেখানে ফিনালিস্টই ছিলাম। তবে
আমি ফাইনালে যেহেতু এখানে করোনা ছিল, সেই সময়টা প্যান্ডামিক সিচুয়েশন ছিল, আমি দেশে যখন এসেছি যাওয়ার পর আসলে ফিরে যাওয়ার মতো অবস্থা ছিল না, তখন আমি ভিডিও কলে বিদ্যার সাথে এবং জি বাংলার সাথে কানেক্টেড হয়ে ফাইনালে অ্যাটেন্ড করি এবং আমার মেমেন্টোটা বিদ্যার কাছে তুলে দেওয়া হয়। তবে আমি অনেকগুলো এপিসোড করে আসছি, সেমিফাইনাল পর্যন্ত ছিলাম, আর আমাকে ফাইনালিস্ট ঘোষণা করা হয়, কিন্তু তখন তো সিচুয়েশন অন্যরকম ছিল। খারাপ লাগে না, আফসোস লাগে না যে লাইক মানে আমি স্টেজে পারফর্ম করতে পারলাম না? একটু তো আফসোস লেগেছে, তারপরও আসলে বিষয়টা এমন সিচুয়েশন ছিল, তখন আসলে খারাপ লাগার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল আসলে আমার বাঁচাপনাটা, কারণ তখন ইন্ডিয়াতে আসলে প্রচুর প্রচুর করোনা একটা প্রকোপ আমরা দেখতে পেরেছিলাম। সো তখন আসলে এত রিস্ক নিয়ে আসলে ওই একটা এপিসোডের জন্য যাওয়া আসা, এবং তৎকালীন সময় আসলে ভিসা একটা জটিলতা ছিল, তারপরে আসলে ট্রান্সপোর্ট একটা জটিলতা ছিল, বর্ডারে একটা জটিলতা ছিল। যদিও ভিসা আসলে হাই কমিশনের মাধ্যমে আমাদেরকে এন্ট্রি ভিসা দেওয়া হতো, একটা স্পেশাল একটা ভিসা, কারণ তৎকালীন সময় তো ভিসা অফ ছিল। কিন্তু তারপরও আসলে পরিবারের চিন্তা থেকে আর সব কিছু চিন্তা থেকে যে আমার যাই হোক না কেন, আমার দ্বারা তো আমার পরিবারের ক্ষতি হতে পারে, আমার আশেপাশে মানুষেরও তো প্রভাব ফেলতে পারে। তো সেই চিন্তা থেকে আসলে চিন্তা করেছি না, কিছু কিছু স্যাক্রিফাইস আসলে জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেটা শুধু আমার জন্য না, সেটা হয়তো বা আমার আশেপাশে মানুষের জন্য ভালো হবে।